আজকে কিছু ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের ডাক্তারদের যে চিকিৎসা ব্যবস্থা, এই চিকিৎসা ব্যবস্থাটা আসলে খুবই মানে আম, বাজে একটা জিনিস, বাজে একটা সিচুয়েশন, পচা একটা জিনিস। তো রোগী ঠিকমতো চিকিৎসা পাচ্ছে কিনা বা রোগীর সঠিক ট্রিটমেন্ট হচ্ছে কিনা, এটা আসলে এখনকার যে ডাক্তারগুলা, আমি যেটা লাস্ট 2 ইয়ার্স অবজার্ভ করছি, এটা আসলে মোটেও কাম্য না। আমাদের বাংলাদেশ বাদে যেসব কান্ট্রিগুলো পৃথিবীতে আছে, চিকিৎসা বিজ্ঞানে এরা অনেক আগায় গেছে। প্লাস ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট, মানে সবাই সবার প্রফেশনটাকে আসলে অনেক আপগ্রেড করে ফেলছে। শুধুমাত্র আমাদের দেশে মানে চিকিৎসা খাতটাকে দিন দিন আরও পিছায় নিয়ে যাচ্ছে। মানে যেখানে ফার্মাসিস্টের কোনো দাম নাই, নার্সের কোনো দাম নাই, দাম আছে শুধুমাত্র ডাক্তারদের। আমি ডাক্তারদের বিরুদ্ধে না, ডাক্তাররা মানুষের সেবা করে, সেটা ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে তারা আসলে তাদের যে মেন্টালিটি, যে তারা পড়াশোনা শেষ করে ডাক্তার হয়েছে, তারা এইটুকু চিন্তা করে যে তারা মনে হয় অনেক কিছু অ্যাচিভ করে ফেলছে জীবনে। হ্যাঁ, তো এরা তো আসলে ঠিক না। মানে তুমি ডাক্তারি পড়ছো, হ্যাঁ ডাক্তারি পড়ছো, এখন মানুষকে, তোমার রেসপন্সিবিলিটিস হচ্ছে তোমার পেশেন্টকে সেবা দেওয়া। হ্যাঁ, তো পেশেন্টকে সেবা দিতে গিয়ে তুমি যে মানে এত ভাব ধরবা বা এত এগো দেখাবা, এত আহ, উম, আম, কি বলে এটাকে, মানে বেশি পার্সোনালাইজড জিনিসটা দেখাবা, এটা তো আসলে ঠিক না। মানে আরেকটা জিনিস আমি অবজার্ভ করলাম, সেটা হচ্ছে যে পেশেন্ট যারা ডাক্তারের কাছে যায়, তো তাদের সময়ের আসলে কোনো মূল্য নাই। হুম। তো আমি একটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে আলট্রা করার জন্য আমি একটা মেয়েকে নিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, সেখানে ডক্টর এবং যে নার্স আয়া বুয়া ছিল, তো তারা ওইখানে অনুপস্থিত ছিল। আচ্ছা, যাই হোক, সেটা থাকতেই পারে। তো রিসিপশন থেকে আমাকে বলা হয়েছে যে আপনারা কিছুক্ষণ ওয়েট করেন, ওয়েট করলে ডাক্তার আসবে। ডাক্তার নামাজ পড়তে গেছে। ঠিক আছে, ভাবলাম যে একটু বসি, যেহেতু ডাক্তার নামাজ পড়তে গেছে, খুবই ভালো জিনিস, নামাজ পড়ে চলে আসবে। ওটা ছিল আসরের ওয়াক্ত। তো 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকি, ডাক্তার তো আর আসে না। ডাক্তার আসতেছে না কেন, আশ্চর্য। এই জায়গায় এত মহিলা, মানে এত মহিলারা এত কষ্ট নিয়ে এখানে বসে আছে, ওয়েট করতেছে। তো মানে তুমি কি এমন নামাজ পড়তে গেছো, তোমার আসরের নামাজ 4 রাকাত, তুমি 4 রাকাত নামাজ পড়ে চলে আসো। হ্যাঁ, যেহেতু পেশেন্টের সিরিয়াল অনেক, তো তুমি সেটা না করে তুমি এক এক ঘন্টা 1.5 ঘন্টা, 2.5 ঘন্টা পরে সেই ডাক্তারটা আসছে। আসার পরে ডিরেক্ট রুমে ঢুকলো, কারোর সাথে কোনো অ্যাপোলজাইজ নাই, কোনো মানে মানে আহ, যেটাকে বলে আমি আহ, অনুশোচনাটা নাই। সে ডিরেক্ট মানে কাজ শেষ করে বা নামাজ শেষ করে এসে চেম্বারে ঢুকলো। চেম্বারে ঢোকার সাথে সাথে আয়া বুয়া যা আছে সবাই তার জন্য নাস্তা রেডি করতেছে। আচ্ছা, আমার কথা হচ্ছে যে নাস্তাটা কি আগে নাকি পেশেন্টকে সেবা দেওয়াটা আগে? এখানে এই ডাক্তারের কারণে যে উম, এতগুলা পেশেন্ট ওয়েট করতেছে, হ্যাঁ, এতগুলা পেশেন্ট, তো আসার পর তো তাকে বলা উচিত, মানে সে বলতে পারতো যে আগে পেশেন্টগুলোকে দেখি, পেশেন্টগুলো দেখতে দেখতে আমি সন্ধ্যার নাস্তাটা খেয়ে ফেলবো, দ্যাটস বেটার। কিন্তু সেটা না করে সে মানে কোনো অ্যাপোলজাইজ না করে, মানে সে এমন একটা ভাব নিয়ে আসলো, আয়সা রুমে ঢুকলো, ঢুকে আহ, আমরা চিল্লাচিল্লি করতেছি বাইরে যে আসলে ডাক্তার মানে এত লেট করতেছে কেন। এতে সে আরও রাগান্বিত হয়ে যায়। হ্যাঁ, যে আপনারা যদি এখানে আর দেখাইতে না চান তাহলে আপনারা অন্য কোথাও দেখাইতে পারেন। তো এই জিনিসটা আমার কাছে খারাপ লাগছে, যে তার মধ্যে কোনো মানে সরি জিনিসটা নাই, উল্টা সে আরও রিয়াক্ট করতেছে বিকজ অফ হি ইজ এ ডক্টর। সে একজন ডাক্তার, তাই সেই ভাবটা নিচ্ছে। তার জীবনের মূল্য আছে, তার সময়ের মূল্য আছে, বাট আমরা আমাদের পেশেন্টের, মানে আমরা যারা পেশেন্ট আছি, তাদের সময়ের কোনো মূল্য নাই। টাকার তো মূল্য নাই, মানে সময়েরও মূল্য নেই। একটা ডাক্তার দেখাইতে গেলে মিনিমাম
1000 থেকে 1500 টাকা চার্জ কাটে বা বিল দেয়া লাগে। তো আমরা যেহেতু টাকা দিয়ে ডাক্তার দেখাচ্ছি, তো তাদের এত ভাব কেন? তাদের এত ভাব থাকার কোনো কারণটা কি, আমি এটা বুঝলাম না। সে কি ডক্টর, সে কি বড় কিছু হয়ে গেছে এরকম কিছু? আমিও তো একজন ফার্মাসিস্ট, আমিও ওষুধের উপর পড়াশোনা করেছি আজকে 8 বছর। তো আমি তো যে আমার কাছে মানে সাজেশনের জন্য আসে, আমি তাকে সাজেশন দিয়ে দিই। এমন না যে আমার চেম্বার আছে, চেম্বারে আসেন, কথা বলি, টাকা দেন, তারপর আমি চিকিৎসা দিব না। আমি যেদিন থেকে আসলে এই প্রফেশনটা চুজ করছি, এই স্টাডিটা চুজ করছি, সেদিন থেকেই আমি ডেডিকেটেড যে আমি মানুষের জন্য কিছু করব। হ্যাঁ, মানুষের সেবা করব। মানুষ যদি রোগাক্রান্ত হয়ে কোনো বিপদে পড়ে, সেক্ষেত্রে আমি তাকে হেল্প করতে পারবো, ইন কেস অফ অ্যাবসেন্স অফ ডক্টর। তো আমার কথা হচ্ছে যে মানুষ ফার্মাসিস্ট খুবই কম চিনে হচ্ছে ডক্টরদের। তারা মনে করে বা তাদের সাইকোলজি হচ্ছে যে আম, আমার কোনো রোগ হলো, এই রোগের কারণে আমি ডাক্তারটা দেখাই নিয়ে আসি, তাহলে আমি মেন্টালি একটা স্যাটিসফিকেশন পাবো যে আসলে আমার কি হয়েছে। তো আসলে আমার কি হয়েছে আমি ডাক্তারটা দেখাইতে চাই। তো ডাক্তার দেখাইতে যাওয়ার পরে ডাক্তারের যে অ্যাটিটিউড, ডাক্তারের যে ভাব, সেটা তো আমার দেখার বিষয় না। ভাই, তুমি পড়াশোনা করছো, তুমি ডক্টর হয়েছো, তোমার তুমি শপথ করছো যে তুমি রোগীর সেবা করো, তুমি রোগীর সেবা করো, তুমি আহ, এত অ্যাটিটিউড নিয়ে কেন চলবা? আর একটা জিনিস হচ্ছে যে আমি আমি বা আমরা যারা ডক্টর দেখাইতে যাই, নর্মালি তাদের কথা শোনার সময় নেই। এই জিনিসটা খেয়াল করবেন যে তাদের কথা বলার কথা শোনার কোনো সময় নেই। আপনি চেম্বারে ঢুকছেন, চেম্বারে ঢুকে আপনি চেয়ারে বসতে না বসতেই আপনার অর্ধেক প্রেসক্রিপশন লেখা শেষ। এটা আমি কিভাবে জাস্ট সংজ্ঞায়িত করব? আমার কি হয়েছে না হয়েছে, আমি টাকা দিয়ে ডক্টর দেখাইতেছি, অ্যাটলিস্ট আমার প্রবলেমটা তো আগে শুনবেন, তারপরে আপনি প্রেসক্রিপশন 2 পেজ না 5 পেজ যেভাবে ইচ্ছা লিখতে পারেন। কিন্তু আমি চেম্বারে ঢোকার পরপরই আমি কিছু বলার আগেই অর্ধেক প্রেসক্রিপশন লেখা শেষ। আর আমার গ্যাস থাকুক না থাকুক, গ্যাসের ওষুধ এগুলা দিবেই, গ্যাসের ওষুধ দিবেই। কেন, আমার তো গ্যাস নাও থাকতে পারে। অনেক ওষুধই তো আছে যে খাওয়ার আগে গ্যাসের ট্যাবলেট খাওয়া লাগে না বা পরে খাওয়া লাগে না। অনেকের তো আহ, মানে রোগ হয়েছে কিন্তু তার তো গ্যাসের প্রবলেম নাই, তাহলে আমি গ্যাসের ওষুধটা কেন লিখবো? আপনি জাস্ট একটু থিঙ্ক করেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আম, আমি যদি এখন ডক্টরের কাছে যাই, আমার কিছু নাই, আমার কিছু হয় নাই, আমি ডক্টরের কাছে গেছি, আমি বললাম যে আমার এই সমস্যা, ডক্টর আগে 8-10টা টেস্ট দিয়ে দিবে। 8-10টা টেস্টের প্রাইস ধরতে গেলেও না হলো 12 থেকে 15 হাজার টাকা। তো আমার কথা হচ্ছে যে একটা লোয়ার ক্লাস পিপল যদি সে ডাক্তার দেখাইতে যায়, তো সেই ক্ষেত্রে সে কি ট্রিটমেন্টটা পাবে? সে তো টেস্ট করাইতে করাইতে তার জীবন তার জীবনের অর্ধেক টাকা শেষ হয়ে যাবে। সে ডাক্তারের ভিজিট দিবে কিভাবে বা টেস্টের টাকা দিবে কিভাবে? তুমি পড়াশোনা করে ডাক্তার হয়েছো, তুমি পেশেন্ট যে সিমটমগুলো তোমাকে বলবে, যে কথাগুলো বলবে, ওটার উপর বেস করেও তো ওষুধ দেওয়া যায়। ডাক্তাররা ওষুধ কিভাবে দেয়? অনুমানের উপর ভিত্তি করে। টেস্টের টেস্টের রেজাল্ট করা লাগবে, এটা ঠিক আছে, কিন্তু আমি যে বলতেছি যে আমার পেট ব্যথা, আপনি ডিরেক্ট দিয়ে দিলেন একটা আলসারের টেস্ট। কেন, আপনি তো টাইমোনিয়াম মিথাইল সালফেট দিয়েও তো আপনি ট্রাই করতে পারেন, বা ব্র্যান্ড নেম যদি বলি এলজিন, যে আপনি এটা 1 সপ্তাহ খান, 1 সপ্তাহ খাওয়ার পর যদি না হয়, ঠিক না হয়, তাহলে আপনি আবার আসবেন।
আমি আপাতত কোনো টেস্ট দিচ্ছি না। তুমি পড়াশুনো করছো, পড়াশোনার মধ্যে তুমি এই সিমটমগুলো পাইছো যে এই সিমটমগুলো পাইলে হ্যাঁ এই রোগটা আইডেন্টিফাই করা যায় বা এটা ডেফিনেট করা যায়, এটা মার্ক করা যায়, এটা আইডিয়া করা যায়। আপনি পেশেন্ট বলার আগেই আপনি অর্ধেক প্রেসক্রিপশন লিখে ফেলতেছেন, কি টেস্ট, কি রোগ হয়েছে না হয়েছে আপনি 10-12টা করে টেস্ট দিয়ে দিচ্ছেন। তাহলে আপনি জীবনে পড়ছেনটা কি? আপনি জীবনে পড়ছেনটা কি? এটা তো 8-9-এর পোলাপানও পারবে যে হ্যাঁ তারা যদি আমি একটা নাক কান গলা বিশেষজ্ঞ, হার্ট বিশেষজ্ঞ, নিউরন বিশেষজ্ঞ, কার্ডিওলজিস্ট বিশেষজ্ঞ যদি আমি দেখাই বা ওদেরকে যদি আমি 1 মাস পড়াই, ওরা ওরা নিজেরও তো এগুলো বলে দিতে পারবে যে আপনার হার্টে এই সমস্যা হয়েছে আপনি এই ওষুধ খান, আপনার নার্ভাস সিস্টেমের প্রবলেম হয়েছে আপনি এই ওষুধ খান। এটা তো সবাই পারবে। তাহলে আপনাদের কাছে কেন যাবে মানুষ? ডাক্তারদের কাছে কেন যাবে? যাবে এই কারণে যে সে যেন ফুল ট্রিটমেন্টটা পায় এবং প্রপার একটা সাজেশন পায়। হ্যাঁ, যে জিনিসটা সাধারণ মানুষ জানে না সেই জিনিসটা যেন সে কি বলে দিতে পারে। কিছু কিছু জিনিসের টেস্ট লাগে, হ্যাঁ আমি মানি যে টেস্ট লাগবে, যেমন হিমোগ্লোবিন এর মাত্রা কত আছে, ঠিক আছে, তারপরে আপনার কিডনি ভালো আছে কিনা এটা দেখার জন্য। বাট আমার বুক ব্যথা আপনি দিয়ে দিচ্ছেন কিডনির টেস্ট, আমার আমার পেটে ব্যথা আপনি দিয়ে দিলেন নিউরনের ওষুধ। কি এগুলা এগুলা কি ধরনের মানে সিস্টেম আমি বুঝি না। প্রত্যেকটা ডক্টরের অবস্থা এরকম, প্রত্যেকটা ডক্টর তারা কি চিকিৎসা দিচ্ছে নাকি এটা একটা জাস্ট একটা বিজনেস? তারা দেখেন ওষুধের ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে তারা কমিশন পায়, তারা যে টেস্টগুলো লেখে সেই টেস্টগুলো থেকে তারা কমিশন পায় এবং তাদের যেই বিলটা আছে মানে ডক্টর ভিজিট যেটাকে আমরা বলি, ওই ডক্টর ভিজিটের বিলটা আছে, মানে এক প্রফেশন থেকে তিন দিক থেকে ইনকাম আসতেছে। তো 3 দিক থেকে ইনকাম আসতেছে তারপরেও তাদের ক্ষুধা মিটে না। 3 দিক থেকে ইনকাম করো সমস্যা নেই, 3 দিক থেকে করো না 5 দিক থেকে করো, আমার কোনো প্রবলেম নেই। বা পেশেন্টের সাথে তো অ্যাটলিস্ট ভালো ব্যবহার করবা, পেশেন্টকে তো রাইট ট্রিটমেন্টটা দিবা। পেশেন্টকে তো তুমি চাইলে তুমি একটু তুমি তুমি তো জানো, তুমি ডক্টর, তুমি সব কিছু জানো, তুমি তো চাইলে একটা টেস্ট কমাও দিতে পারো। তাহলে মানুষের উপরে এই জুলুমটা করার কারণ কি? আমাদের গভর্নমেন্ট তো কিছু বলে না ডক্টরদেরকে, কারণ ডক্টরদেরকে কিছু বললে তারা অনশন করে বসে, তারা রোগী দেখবে না। তারা রোগী দেখবে না, তারা ইউনাইটেড হয়ে যায়। ঠিক আছে, ইউনাইটেড হয়ে গেলে সরকারের উচিত যে যারা যারা মানে এই জিনিসগুলো মানবে না তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। তখন দেখি তারা কি পরিমাণ আন্দোলন করে, কি পরিমাণ মানে রোগী না দেখে যাবে কই। পল্লী চিকিৎসক এখন নিয়োগ দিচ্ছে, এর মানে হচ্ছে আমরা আরো 500 বছর পিছনে যাইতেছি। আমরা সামনে আগাবো কি, আমরা 500 বছর আরো পিছনে যাচ্ছি। পল্লী চিকিৎসক কি জানে? ও তো হাতে খড়ি দেখে শুনে তারপরে সে মানে একটা পল্লী ডাক্তার হয়েছে, সে তো কোনো পড়াশোনা করে নাই। আর আমরা যারা ফার্মাসিস্ট আছি তাদের তো কোনো ভ্যালু নেই। উচিত ছিল প্রতিটা ডক্টরের আন্ডারে একজন ফার্মাসিস্ট নিয়োগ দেওয়া। ডক্টরের কাজ ওষুধ প্রেসক্রাইব করা না, ডক্টরের কাজ হচ্ছে ডিজিজ আইডেন্টিফাই করা। আই থিঙ্ক আই মেক মাই সেলফ ক্লিয়ার। ডক্টরের উচিত জাস্ট রোগ আইডেন্টিফাই করা, বাস, তার ক্ষমতা এতটুকুই। আর আমরা যারা ফার্মাসিস্ট আছি আমাদের ক্ষমতা এতটুকুই যে যে রোগটা আইডেন্টিফাই করা হয়েছে ওই রোগের এগেনস্টে কী ওষুধ দেওয়া যায় সেটা আমরা ডিসাইড করব। এটা হচ্ছে ফার্মাসিস্টের কাজ। বিকজ অফ আমরা ওষুধ নিয়ে পড়াশোনা করছি, আমরা জানি কোন রোগের জন্য কোন ওষুধ খাওয়া লাগে। তো
পরিশেষে এটাই বলা যায় যে আসলে বাংলাদেশের চিকিৎসা মানে যে সিস্টেম, এটা বহুত বহুত মানে পিছনে। মানে আমরা কোনোদিনই বাঙালিরা আগাইতে পারবো না এই যতদিন না পর্যন্ত এই সিস্টেমগুলো চেঞ্জ হয়। এই সিস্টেমগুলো যেদিন চেঞ্জ হবে সেদিন আসলে আমরা চিকিৎসা বিজ্ঞানে আগাইতে পারবো। আর আমরা ফার্মাসিস্ট যারা ওষুধ নিয়ে পড়াশোনা করছে তাদের তো কোনো ভ্যালুই নেই বাংলাদেশে, কোনো ভ্যালুই নেই। তাদের কাছে শুধু মানে ফার্মাতে জব করা, ওষুধ বানানো, এই কাজ, আর কোনো কাজ নাই। একজন ফার্মাসিস্ট যখন পড়াশোনা করে তখন সে ড্রাগ মলিকুল ডিজাইন এইসব চ্যাপ্টার পর্যন্ত পড়ে, এগুলা পর্যন্ত পড়ে। একটা ড্রাগের কীভাবে ডিজাইন করা লাগে, হ্যাঁ, একটা ড্রাগটাকে কিভাবে মানে আরও উন্নত করা যাবে, মানে এই সব জিনিস নিয়েও আমরা পড়াশোনা করছি। একটা ড্রাগ বডিতে কিভাবে কাজ করে এবং তার হাইয়েস্ট পিক কখন থাকে, লোয়েস্ট পিক কখন থাকে, এসব পর্যন্ত আমরা পড়াশোনা করছি। এজন্য আমরা আমরা বলতে পারবো যে কোন রোগের ওষুধ কি হতে পারে, এটা আমাদের কাছে 100% আমরা কনফিডেন্ট সহকারে দিতে পারবো। বা ডক্টর কি করবে, জাস্ট রোগটা আইডেন্টিফাই করবে। কিন্তু এগুলার একটাও না হয়ে যেটা হচ্ছে যে ফার্মাসিস্টের কোনো কাজ নাই, তারা হয় পিএমডিতে কাজ করবে আর না হয় মানে প্ল্যান্টে কাজ করবে, ওষুধ বানাবে। আর ডক্টরদের কাজ হচ্ছে যে তারা ওষুধ প্রেসক্রাইব করবে, তারপরে রিপোর্টটা দেখে রোগ আইডেন্টিফাই করতে পারবে, তারপরে ওষুধ দিবে, তারপর তার ভিজিট আছে। বাহ, চমৎকার! মানে এর থেকে বাঙালির মানে আর সুযোগ সুবিধা কি হইতে পারে একটা একটা ডক্টর হিসেবে? কোনো দিনই আগাবে না, এই চিকিৎসা ব্যবস্থা কোনো দিনই আগাবে না। আশা করি সবাই ভালো থাকবেন। মনের দুঃখগুলো অনেক মানে খুলে বললাম। তো ফার্মাসিস্ট হিসেবে এইসব জিনিসগুলো আসলে খুবই খারাপ লাগে, মানে শুনতে বা দেখতে। যখন দেখি যে গরিব মানুষরা ট্রিটমেন্ট পাচ্ছে না, সঠিক ট্রিটমেন্ট পাচ্ছে না, তারা ট্রিটমেন্টের জন্য গেলে হাজার হাজার টাকার বিল ধরা দিচ্ছে। ইভেন হসপিটালে আপনার যে আয়া বুয়া, তারপরে কন্ট্রাক্টর, যারা আছে, দালাল আছে, তাদের চক্করে পড়লে তো আরও টাকা শেষ হয়ে যাবে। চিকিৎসার কিছু তো হবেই না, উল্টা আরও মাঝখান থেকে তাদের টাকা যাবে। তো আমি চাই যে আসলে বাংলাদেশের যেই ট্রিটমেন্টের যে ব্যবস্থা এটা চেঞ্জ হোক, বিদেশিদের মতো হোক। কারণ তাদের মতো হইতে হইলে আমাদের মানে আমরা যখন তখন ডাক্তারের কাছে মানে না যে ফার্মেসিতে যায় ওষুধ কিনতে পারবো না। হ্যাঁ, ডাক্তারের কাছে যাব, হ্যাঁ, আমরা উই আর বাউন্ড টু গো টু ডক্টর। আমরা ডাক্তারের কাছে যাব, কিন্তু প্রপার একটা ট্রিটমেন্ট লাগবে এবং সে মানে ডিজিজটা আইডেন্টিফাই করবে এবং সে একজন ফার্মাসিস্টকে সাজেস্ট করবে যে আমি এই রোগটা আইডেন্টিফাই করছি, তুমি এটার এগেনস্টে ওষুধটা দাও, যেহেতু যেন মানে রোগীটা সুস্থ হয়ে যায়। আমাদের মূল টার্গেট তো এটাই, যে রোগীকে সুস্থ বানানো, অসুস্থ রোগীকে সুস্থ বানানো। এটাই হওয়া উচিত বলে আমি মনে করি। আশা করি একদিন হয়তো বা চেঞ্জ হবে। তো আমরা হয়তো তখন এই দুনিয়ায় থাকবো না। আশা করি যে চেঞ্জ হবে ইনশাআল্লাহ একদিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।